সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ আলোচনা নগর পিতার মুখোমুখি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলে মোট আয়তন 305 বর্গ কিলোমিটার। এখানে বাস করেন প্রায় 2 কোটি নাগরিক। একসময় তিলোত্তমা এই নগরী ব্যাপক জনঘনত্বের কারণে সৃষ্ট বহুমুখী সংকটে আজ বিপর্যস্ত। একে তো জনসংখ্যার তুলনায় সড়ক কম, তারপরে বছর জুড়ে খোরাখুরি, জলবদ্ধতা, অসহনীয় যানজট, তীব্র মাত্রার শব্দ দূষণ, বায়ু দূষণ, মশার উৎপাত, ডেঙ্গুর আতঙ্ক, নদী ও জলাভূমি দখল, দূষণ, দুর্বল গণপরিবহন ব্যবস্থা সহ নানান সংকটের কারণে জর্জরিত রাজধানী ঢাকা। নাগরিকদের মানসম্পন্ন সেবা প্রদানের জন্য অর্ধশতাধিক সরকারি সংস্থা রয়েছে ঢাকায়। তবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে মাঝে মাঝে খোদ প্রতিষ্ঠানগুলোই হয়ে উঠছে নাগরিক ভোগান্তির অন্যতম কারণ। এমন এক বাস্তবতায় ঢাকাবাসীকে স্বস্তি দিতে একটি স্মার্ট, আধুনিক, বাসযোগ্য, সুশাসিত, সবুজ ও ঐতিহ্যবাহী ঢাকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2020 সালে নগরবাসীর বিপুল ভোটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার ফজলে নূর তাপস। গত 16 মে দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্ণ করলেন তিনি। এই 4 বছরের প্রতিশ্রুতির কতটা পূরণ করতে পেরেছেন, কতখানি বাসযোগ্য করতে পেরেছেন ঢাকা, কতখানি ফেরাতে পেরেছেন তিলোত্তমা নগরীর ঐতিহ্য, কি কি অপূর্ণ রয়ে গেছে প্রতিশ্রুতি পূরণে, কি কি উদ্যোগ নিয়েছেন ইত্যাদি প্রশ্নের উত্তর জানতেই আজ আমরা মুখোমুখি হয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ, মাশাআল্লাহ ভালো আছি। শুরুতে আপনার আত্মমূল্যায়ন আমরা শুনতে চাই। আপনি 4 বছর পূর্ণ করলেন, এটার সাফল্য অনেক কিছু আছে, আপনি কতটুকু সন্তুষ্ট? পুরোপুরি সন্তুষ্ট হতে এখনো পারিনি, তবে কিছু ক্ষেত্রে অবশ্যই একটি সন্তোষজনক জায়গায় যেতে পেরেছি বলে আমি আত্মবিশ্বাসী। তো প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আপনার মাধ্যমে RTV সকল দর্শক শ্রোতা এবং বিশেষ করে ঢাকাবাসীকে আমি শুভেচ্ছা জানাই। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনার খেয়াল আছে যে নির্বাচনের পরেও আপনার এখানে এসেছিলাম একবার, এবং আমার নির্বাচনী ইশতেহারে আমি কিন্তু খুব সুনির্দিষ্টভাবে 5টি রূপরেখা দিয়েছিলাম। যে ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা, এবং এই 4টির সমন্বয়ে উন্নত ঢাকা। তো আমি দায়িত্ব নেওয়ার 2020 সালের যে 16ই মে কার্যভার গ্রহণ করি এবং 17 মে থেকে কাজ করি, তখন আপনার খেয়াল আছে যে করোনা মহামারী একদম প্রকোপ আকার ধারণ করেছে, সবকিছু স্তব্ধ, বন্ধ ছিল। মানে মোটামুটি আপনি দায়িত্ব নেওয়ার পরপরই একটা বড় বিশ্বজুড়ে বিশ্বজুড়ে স্তব্ধতার মধ্যেই আমাকে দায়িত্ব নিতে হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা থেমে থাকিনি। তো প্রথম যেই কাজটি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হলো সুশাসন নিশ্চিত করা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল। তো আমি কোনো কাল বিলম্ব না করে প্রথম দিন থেকেই সেই দুর্নীতি দমনে কার্যকরী ভূমিকা শুরু করি, যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে এখন সুশাসন নিশ্চিত হয়েছে। জি, গণতান্ত্রিক ধারা প্রক্রিয়াগুলো সুসংহত হয়েছে, জবাবদিহিতা এসেছে, অবহেলা গাফিলতি আমরা রোধ করেছি, এবং এটির একটি বড় প্রতিফলন হলো যে এই করোনা মহামারীর মাঝে আমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের সময় যে কোনো রকম কোনো কর বৃদ্ধি করা হবে না, সে প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। এবং প্রতিশ্রুতি রক্ষা করেই করোনা মহামারীর মাঝেই আমাদের রাজস্ব আয় বৃদ্ধি হয়েছে আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন 513 কোটি টাকা। প্রথম বছরেই সেটা ঘুরে দাঁড়িয়েছে 703 কোটি টাকা। দ্বিতীয় বছরে সেটা অর্জন হয়েছে 879 কোটি টাকা, এবং গত বছর 30শে জুন 2023 আমরা 1031 কোটি টাকা রাজস্ব আয় করতে পেরেছি। আপনি একটি দারুণ উদাহরণের কথা বললেন যে আপনি কর বৃদ্ধি না করেই শুধুমাত্র সুশাসন দিয়ে যে করটা আদায় হতো সেটা 3 ডাবল অলমোস্ট করেছেন। জি, এবং ইনশাআল্লাহ এবছর এই 30শে জুন 2024 আরো বৃদ্ধি পাবে। তো এটা তো আপনার পুরো আসলে বাংলাদেশের জন্য একটি উদাহরণ হতে পারে। এটা একটি বড় নজির হলো, নজির হতে পারে। সেটা হলো যে দুর্নীতি যদি আমরা রোধ করতে পারি তাহলে
আমাদের এই সুশাসনের মাধ্যমে আমরা আরো বড় অর্জনে যেতে পারি। দারুণ কথা বলেছেন। জলাবদ্ধতা নগরবাসীর একটি অন্যতম ভোগান্তির কারণ ছিল। এর দীর্ঘমেয়াদী সমাধানে আসলে কি ধরনের উদ্যোগ আপনি নিয়েছেন? জলাবদ্ধতা প্রসঙ্গে আসার আগে আমি আরেকটি ছোট্ট বিষয় একটু উল্লেখ করতে চাই যে আমাদের ঢাকা একটি প্রাচীন শহর। সেই 400 ঊর্ধ্বে বছর আগে এই শহরটি নদীর অববাহিকায় স্থাপন করা হয়েছে। তো এর অনেক ঐতিহ্য রয়েছে, কিন্তু আমাদের সেই ঐতিহ্যগুলোকে আমরা ধারণ করিনি, সংরক্ষণ করিনি এবং ম্লান হয়ে গিয়েছিল। তো আমার নির্বাচনী ইশতেহার একটি বড় আমি মনে করেছি, আমি নিজে আমার উপলব্ধি এসেছে যে এই শহরকে যদি তার নিজস্ব স্বকীয়তাটা ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের এই অগণিত ঐতিহ্য, আপনি যে পুরাতন ঢাকায় যদি হাঁটেন আপনি কিছুক্ষণ পরপরই কিন্তু পাবেন যে কি সুন্দর স্থাপত্য শৈলী, নিদর্শন স্থাপত্য শৈলী দিয়ে কি সুন্দর পরিবেশ, কিন্তু সেগুলোকে যথাযথ সংরক্ষণের অভাবে সেগুলো জরাজীর্ণ হয়ে গেছে, ধ্বংস করা হয়েছে। তো আমি যে কয়টি স্থাপনা প্রাথমিক পর্যায়ে আমরা অগ্রাধিকার দিয়েছি তার মধ্যে একটি হলো ঢাকা ফটক। আমি যখন গিয়ে দেখলাম যে এটা এই অবস্থা, তখন আমি বললাম যে এটা তো আর বসে থাকা যায় না, আমি নিজস্ব অর্থায়নেই আমরা এটাকে সংরক্ষণ করব, সেটাকে সংস্কার করব এবং জনগণের জন্য খুলে দেবো। আপনি নিশ্চয়ই এখন সেখানে ঘুরেও এসে দেখেছেন যে ঢাকা ফটক এখন সারা দেশের কাছে একটা সমাদৃত জায়গা, এবং সেখানে মীর জুমলা যেমনি ঢাকা ফটক নির্মাণ করেছিল তার সাথে সাথে আসাম অভিযানে, আসাম যুদ্ধের জন্য যে কামান ব্যবহার করেছিল সেই কামানটাও আমরা ছোটকালে দেখেছিলাম, গুলিস্তানে থাকতো, সেই কামানটাও অযত্নে অবহেলায় রয়ে গিয়েছিল, তখন ওই কামানটা নিয়ে সেখানে স্থাপন করেছি। তো এই ঐতিহ্যটা সংরক্ষণ করতে পেরেছি, এটা আমি মনে করি যে এটা আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ বোধ করি যে এটা তো আপনার প্রতিশ্রুতি ছিল যে আপনি ঢাকার ঐতিহ্য ফিরিয়ে একটা পুনরুজ্জীবন করতে পেরেছি। এবং আমরা আপনি জেনে খুশি হবেন যে আমাদের লালকুঠি, যেটা আরেকটি আমাদের ঐতিহ্যবাহী স্থাপনা, সেটার কাজ চলছে এবং সেটা এখন পূর্ণ সংস্কার করার পরে এটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এত নান্দনিক, এত সৌন্দর্য। এখানে কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পরে তাকে এখানে এই লালকুঠিতে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তো এটা তার সাথেও একটা স্মৃতি বিজড়িত জায়গা, স্থাপনা। তো আমরা সেটাও ইনশাল্লাহ আশা করছি এবছরই জুলাইয়ের পরেই এটা আমরা খুলে দিতে পারবো। আমাদের যে আদি বুড়িগঙ্গা, এটা 50 বছরে শুধু বর্জ্য এবং দখলের কারণে সেটা একদম দখল হয়ে এবং সংকীর্ণ একটি নালাতে পরিণত হয়েছিল, এরকম ভরাট হয়ে গিয়েছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে তখন ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি কষ্টে উনি বলেছিলেন যে এটা কি অবস্থা, এটা কি পুনঃখনন করা যায় না? তো তারপরে তো অনেক সময় পেরিয়ে গেল, তো আমি দায়িত্ব নেওয়ার পর আমি কয়েকবার এখানে পরিদর্শন করলাম। আপনাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই। আপনি আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারের মতো সাহস দেখিয়েছেন এবং সফল হয়েছেন। অসম্ভব বলে কিছু নাই, এবং সেটা আপনি করে দেখেছেন। প্রভাবশালীরা যেখানে খাল দখল করে স্থাপনা বানিয়েছিল, নগরবাসী খালগুলোকে যেভাবে ময়লার ভাগারে পরিণত করেছিল, একটি বিশাল বড় চ্যালেঞ্জের জায়গা ছিল, আপনি করে দেখিয়েছেন। কিন্তু এর সাথে সাথে রাজধানীর সবগুলো খাল উদ্ধার করা আসলে কতখানি চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? জি, আমি আসছি। তো এটা এই আদি বুড়িগঙ্গা এতটাই দুরূহ ছিল যে এক তো দখলমুক্ত করে সেটাকে পুনঃখনন, আমাদের দেশে এরকম পুনঃখনন তেমন একটা হয়নি। নদীকে পুনঃখনন করে আবার নদীর অববাহিকা ফিরিয়ে আনা, এটা আমাদের দেশে তেমন একটা হয়নি। তো এই ব্যাপারে আমাদের যারা প্রকৌশলী বা যাদের নগর পরিক্রমা, সবারই একটা দ্বিধা ছিল যে এটা আসলে করা যাবে নাকি। আর সবচেয়ে বড় একটি প্রতিকূলতা ছিল যে এই পলি বা এই বর্জ্য কোথায় রাখবো। তো আমি এটাকে আমি সমস্যা হলে আমার মনে হয় যে আমার দৃঢ়তা আরও বেড়ে যায়। হ্যাঁ, যে সমস্যা কিভাবে সমাধান হবে সেটা বিষয় না, সমাধান করতে হবে সেটা হলো বিষয়। তো আমি তখন বললাম যে যদি আমাদেরকে নিয়ে ঘরেও যেতে হয় তবুও আমার এটা করতে হবে। হ্যাঁ, এবং আমি আমার মাতুয়াল ভাগারে প্রথম পর্যায়ে দিয়ে দিলাম যে মাতুয়াল ভাগারে আমি ফেলবো। হ্যাঁ, তো প্রথম পর্যায়ে। তো তারপরে আমি এই দৃঢ়তার কারণে আমরা শুরু করলাম, এবং আল্লাহর রহমতে আমরা মাত্র 1-1.5 বছরের মধ্যেই আমরা পূর্ণ খনন করে ফেলেছি। এখন অল্প একটু অংশ আছে, এখন আমরা আমাদের মহাপরিকল্পনা চলছে
নকশা চলছে, পরামর্শক যারাদেরকে নিয়োগ করা হয়েছে তারা কাজ করছে। আমরা এখন এখানে পুরো 7 কিলোমিটার কালুনগর স্লুইস গেট থেকে, তো আমরা 1 কিলোমিটার অংশ করে করে আমরা এটা নান্দনিকতা এবং কোথায় কি করব, হাঁটার পথ, সাইকেল চালানোর পথ, গণপরিসর, এগুলো আমরা এখন নির্মাণে যাব এবং একটি বৃহৎ প্রকল্প হয়তো বা আমরা সরকারের কাছে পেশ করব। তো এই 3টি বিষয় আমার মনে হয় যে আমার মানে নিজের কাছে একটা সন্তুষ্টি লাগে যে হ্যাঁ কিছুটা হলেও করতে পেরেছি, যে এক সুশাসন নিশ্চিত করে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, স্বাবলম্বী, আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছি, দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছি। জি, জলাবদ্ধতা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন ছিল। জলাবদ্ধতা একসময় আপনার খেয়াল আছে যে ঢাকার শহরে অল্প বৃষ্টি হলেই প্রায় 70% প্লাবিত হয়ে যেত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কাছে খাল এবং নর্দমাগুলো হস্তান্তর করার পরে আমরা কোনো কাল বিলম্ব করিনি, পরের দিন থেকে কাজ শুরু করেছি। আমরা পেয়েছিলাম হলো 31শে ডিসেম্বর 2020 সাল, আপনার যদি মনে পড়ে, আর আমি কাজ করেছি 2রা জানুয়ারি 2021। আমরা প্রথম দফায় সব খালগুলো অনেক দখলমুক্ত করলাম। এমনকি আপনার খেয়াল আছে হয়তো বা যে শ্যামপুর খালে এক জায়গায় এখানে 100 ফুট প্রশস্ত খাল হওয়ার কথা, আমি গিয়ে পেলাম 8 ফুট। 100 ফুটের জায়গায় 8 ফুট এবং প্রায় 8-10 তলা ভবন ভাঙতে হলো, কারণ ওই জায়গা দখল করে ভবন করে ফেলেছে। তো এরকম পরিস্থিতি। তো আমরা প্রাথমিক পর্যায়ে একবার দখলমুক্ত করেছি, আর এখন আমরা সব খালগুলোই নিয়মিত সূচি অনুযায়ী জানুয়ারি থেকে এই বর্ষা মৌসুমের আগ পর্যন্ত, মে পর্যন্ত আমরা পরিষ্কার করি। বক্স কালভার্টগুলো আমরা এই সময় পরিষ্কার করি, নর্দমাগুলো পরিষ্কার করি, যার সুফল ঢাকাবাসী পাচ্ছে। এখন জলাবদ্ধতা, মুষলধারে বৃষ্টি হলে তখন আমার 10 থেকে 15% জায়গা এখনও কিছু জলমগ্নতা হয়, বাকি সব জায়গায় এখন মোটামুটি পানি নিষ্কাশন হয়ে যায়, পানি নেমে যায়। এবং আমরা আমাদের বাহিনী এই সময় আমরা আলাদা করে আমাদের কর্মকর্তাদের দিয়ে বাহিনী করে রাখি, দল গঠন করে রাখি, যে যদি কোথাও পানি জমেও তাহলে 15 থেকে 30 মিনিটের মধ্যে যেন সেটা নিষ্কাশন করা যায়, নিষ্কাশন ব্যবস্থা করা যায়, তারা গিয়ে সেই কাজটি করে ফেলে। সুতরাং সেরকম ব্যাপকভাবে জলমগ্নতা যে আমরা দেখতাম যে সকালের টিভিতে মানে কোমর পর্যন্ত পানির মধ্যে থেকে রিক্সা, বাস আটকে গেল, গাড়ি আটকে গেল, এবং সেটা দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত রইল, এরকম আর পাওয়া যায় না। সেখান থেকে আমরা উত্তরণ করতে সক্ষম হয়েছি। আপনার খেয়াল আছে গত বছর ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড় হওয়ার পরে প্রথম আলো একটি প্রতিবেদন দিয়েছিল যে ঢাকা শহরে 9টি, মানে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 9টি জায়গায় জলমগ্নতা পাওয়া গেছে। মানে এত বড় শহরে মাত্র 9টি জায়গায় তারা পেয়েছে। তো আমি মনে করি যে সেটাও যদি হিসাব করে আমরা দেখি যে 10-15 ভাগের মতো জলমগ্নতা থাকে। বিশেষ করে আমার পুরাতন ঢাকায় বংশাল, কোতোয়ালি এই এলাকাগুলোর আপনার দীর্ঘ 40-50 বছর তেমন কোনো কাজ হয়নি এবং দিনের পর দিন জলবদ্ধ হয়ে থাকে বৃষ্টির পরে। তো এবার আমরা কাজ করেছি, গত 2 বছর ব্যাপক কাজ করেছি। তো ইনশাল্লাহ এবার আর জলমগ্নতা কোনো থাকবে না ইনশাল্লাহ। তো এভাবে আমরা কাজ করে চলেছি। তবে নতুন নতুন কিছু জায়গায় আমরা আবার পাই, সৃষ্টি হয়। কারণ আপনি তো অবশ্যই উপলব্ধি করেন যে যেই জনসংখ্যার চাপ, এবং আমরা এখনও সেই একটি মানে সংস্কৃতি আছে যে ছুঁড়ে ছুঁড়ে ময়লা ফেলা, যেখানে পাচ্ছে, তো এগুলো নর্দমার ভিতর চলে যায়, নর্দমার ভিতরে ময়লা ফেলা হয়। তো আমরা পরিষ্কার করি, তারপরও তো আবার জমে যায়, আবার জমে যায়। তো এই নাগরিক সচেতনতা আপনি কি করছেন? আমাদের মানুষরাই কিন্তু দেশের বাইরে গেলে পরে আমরা দেখি কাগজটা পকেটে নিয়েই ঘুরছে, কিন্তু এই যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছি, তারপরে যে পোস্টার, ব্যানার এগুলো তো রয়েছেই, এগুলো এদিক ওদিক ভেঙে ছিঁড়ে ছুটে পড়ে থাকে, সেগুলা কিন্তু তাদের ডেস্টিনেশন এই যে ড্রেনের মুখে গিয়ে আটকে দেওয়া। এগুলো অভ্যাসগত পরিবর্তন হচ্ছে অনেকটা।
হয়েছে, কিন্তু তারপরও আরও আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে। তো এই প্রেক্ষিতে এখন কিছু বিচ্ছিন্ন জায়গা ছাড়া তেমন জলমগ্নতা আর নেই। যেমন আমি আপনাকে বলেই দিই, যেমন জুরাইন কিছু এলাকা আছে নিচু, তো সেগুলো আমরা চিহ্নিত করেছি এবং কাজ শুরু করেছি, দরপত্র করেছি। আলমবাগ 54 নম্বর ওয়ার্ডে একটি জায়গা আছে। আর গত বছর আমরা নতুন কয়েকটি জায়গা পেয়েছি এবং প্রত্যেক বছর কিন্তু আমরা যেই জায়গাগুলো পাচ্ছি সেই জায়গাগুলো নিয়ে পরিকল্পনা নিয়ে আমরা সেগুলো সমাধান করছি। যেমন প্রথম বছরই আমি শ্যামপুর শিল্পাঞ্চল আছে আমাদের একটি, সেটা রাজক শিল্পাঞ্চল করার পরে আমাদেরকে হস্তান্তর করেছে, কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম যে শুধু কারখানার জমি দেওয়া হয়েছে, বাকি রাস্তাঘাট নর্দমা কিছু ডেভেলপ, কোমর পর্যন্ত কালো পানি, শ্রমিকরাও যেতে পারে না, কারখানাও চলে না, এরকম অবস্থা আমরা। এবং পানি নিষ্কাশনের কোনো পথ নেই। তো আমরা পুরো বুড়িগঙ্গা পর্যন্ত বড় নর্দমা করে পানি নিষ্কাশন করলাম। তারপরে দখল অবস্থায় ছিল, আমরা রাজুকের নকশা অনুযায়ী সব দখলমুক্ত করে সেই অনুযায়ী সড়কগুলো প্রশস্ত করলাম, কারণ শিল্পাঞ্চলে সড়ক অনেক প্রশস্ত থাকতে হয়, জি সেগুলো করলাম। হাঁটার পথ করে দিলাম। এখন আপনি গেলে মনে করবেন যেন উড়োজাহাজ নামানোর মতো অবস্থা, চেনা যাবে না। হ্যাঁ, চেনা যাবে না। এভাবে আমরা কিন্তু চিহ্নিত করে 161টি, প্রথম বছর আমি 161টি জায়গা স্থান আমরা চিহ্নিত করেছি যেখানে পানি জমে থাকতো। তো ধীরে ধীরে সেটা আমাদের কাজও শেষ হয়েছে, কমে আসছে। এখন আমরা যেমন গত বছর আমরা 30টির মতো জায়গা চিহ্নিত করেছি, মানে কোথায় 136টা, আর এবার গত বছর 30-এ নেমে এসেছে। তো আমরা সেগুলো চিহ্নিত করেছি। কিছু নতুন জায়গা এসেছে, যেমন আপনাকে আমি বলি নিউ মার্কেট এলাকা, নিউ মার্কেট এবং হকার্স মার্কেটের সামনে এবং নায়েম সড়ক, ওই এলাকাটা পুরোটা জলমগ্ন। তো এটা বড় কারণ আমরা উদ্ঘাটন করেছি, সেটা হলো যে পিলখানার ভিতরে দিয়ে বুড়িগঙ্গা পর্যন্ত বড় নর্দমা ছিল, সেই হয়তো বা ব্রিটিশ আমলে করা, বড়। কিন্তু পিলখানার ওই যে দুর্ঘটনা ঘটলো, যে হত্যাকাণ্ড ঘটনা হলো, সেটার পরে নিরাপত্তার জন্য সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেখানে জমে ময়লা জমে আরও একদম বদ্ধ হয়ে গেছে। এই জন্য ওই নায়াম সড়কের মূল পানিটা সেখান দিয়ে বেরোতো, সেটা বন্ধ হয়ে গেছে। নিউ মার্কেটেরও আজিমপুরের কবরস্থানের ওখান থেকে সেটা পিলখানার ভিতর দিয়ে বুড়িগঙ্গা পর্যন্ত নিষ্কাশন হতো, সেখানে মুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতরে সব ধ্বংস হয়ে গেছে। এই কারণে সেখানে পানিটা জমেছে। তো আমরা সেগুলো উদ্ঘাটন করে এখন আমরা প্রকল্প নিয়েছি নিজস্ব অর্থায়নে। আশা করি এবার বর্ষাতে সেটা সুফল পাওয়া যাবে। এবার পাওয়া যাবে না, আগামীবার পাওয়া যাবে, কারণ কাজটি শেষ হয়নি। কাজটা শুরু করছি। জি মাননীয় মেয়র, অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে চলা বাংলাদেশের রাজধানীতে উন্নত দেশের আদলে কিন্তু অনেক অবকাঠামো তৈরি করা হয়েছে, অনেক উন্নত অবকাঠামো তৈরি হতে দেখেছি আমরা। নগরীর বুক চিরে এখন মেট্রো রেল চলছে, সুফল পাচ্ছে মানুষ। কিন্তু বাসের চেহারা দেখলে বাংলাদেশকে একটি মনে হয় যেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের কোনো পরিবহন ব্যবস্থা। এই বিষয়গুলোতে কিন্তু আপনারা একটা উদ্যোগ নিয়েছিলেন যে বাস রুট রেশনালাইজেশন আপনারা করবেন, তো সেটা আসলে কোথায় গিয়ে ঠেকলো? এক্ষেত্রে আমি আপনার মাধ্যমে আহ্বান করব যাতে করে নতুন বিনিয়োগকারীরা এখানে আসে। আমরা বাস রুট রেশনালাইজেশনের আওতায় 3টি যাত্রাপথ করেছি নতুন, এবং আরও আপনার 5টি যাত্রাপথের জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। এখানে কিন্তু নতুন বিনিয়োগকারীরা আসতে পারে, কারণ আমাদের শর্ত হলো যে নতুন বাস ছাড়া আমরা ঢাকা শহরে আর বাস নামতে দিব না। পুরাতন বাস লক্ষ্য চক্কর এগুলো আর থাকবে না, এবং এর জন্য কিন্তু আমরা এই নতুন বাসের জন্য অনেক আবেদন আছে, যেটা বলে যে পারমিট, রুট পারমিট নেয়, হ্যাঁ, এরকম অনেক আবেদন আছে। আমরা কিন্তু বিআরটি এবং যেই কমিটি করে আরটিসি সেগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি, বলেছি আপনারা কোনো নতুন রুট পারমিট দিতে পারবেন না। এর জন্য আপনারা উপলব্ধি করেন যে আমাদের উপর কিন্তু অনেক চাপ, আমি এবং আমাদের উত্তরের মাননীয় মেয়র, যে আমরা নতুন বাস ছাড়া, আমরা আগে দেখেছি যে আপনার পুরনো বাসের পাশাপাশি নতুন বাস নামানো হবে। এতে তো আসলে সত্যি কথা বলতে ওইভাবে কাজ হয় না, একেবারে পুরনো ভাঙাচোরা বাসগুলোকে বন্ধ করে দিয়েই তো নতুন আপনার রুটটা চলা উচিত। আমরা এর জন্য ওইভাবে যাত্রাপথগুলোকে ঠিক করছি যে এই যাত্রাপথে আর পুরনো বাস চলতে পারবে না, নতুন বাস দিয়ে এই যাত্রাপথে
পরিচালিত হবে, যাত্রী সেবা দেওয়া হবে। জি। তো সেভাবে আমরা পুরনো আগাচ্ছিলাম। বাস মালিকরাই তো এখানে আপনার নতুন বাস নিয়ে অর্থায়ন করতে পারে। আপনি বললেন বিনিয়োগের কথা, বললেন যে তার বিনিয়োগ করতে পারে, তারা করছেন। এখানে সংকটটা কোথায়? এখানে আমি মনে করি যে এখানে সরকারেরও একটু এগিয়ে আসা দরকার। যে যদি গণপরিবহনকে ইতিমধ্যে শিল্প হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কিন্তু শিল্পের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো তো দেওয়া উচিত। যেমন কর অব্যাহতি বা কিছু ক্ষেত্রে কিছু প্রণোদনা, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে নতুন বিনিয়োগকারীরা আসবে বা পুরাতন যারা আছেন তারাও তখন উৎসাহিত হবে যে আমার পুরাতন বাসগুলোকে আমি ফেলে দিয়ে নতুন করি। কারণ পুরাতন বাস চালাতে কিন্তু তারও ক্ষতি, এবং তার কিন্তু রক্ষণাবেক্ষণ মেরামতের খরচ অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, তো তারপর তেলের খরচ বৃদ্ধি পায়, কিন্তু নতুন বাস হলে সেগুলো কমে যায়। তো এটার একটি সমন্বয় করা দরকার। জি, ধন্যবাদ। নগরবাসীর একটি বড় দুঃখ যে নগরীতে শিশুদের পর্যাপ্ত খেলার মাঠ নাই, তাদের বিকালে বাবা মাকে নিয়ে বিনোদনের কোনো ব্যবস্থা নাই। তো শাহবাগে তো একটি শিশু পার্ক ছিল, সেটাও কিন্তু বিগত প্রায় 5 বছর ধরে বন্ধ রয়েছে। কি পদক্ষেপ, কি পরিকল্পনা আপনার রয়েছে? ধন্যবাদ আশিক ভাই, আপনি একদম যথাসময়ে এরকম একটি প্রশ্ন করেছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী 25শে মে শনিবার আমাদের ওখানে আসছেন এবং তিনি 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন, এবং এর মধ্যে একটি হলো এই শাহবাগের যে শিশু পার্ক আপনি বললেন, এটার এখন নাম হলো আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হ্যাঁ, ওনার নামে। তো এটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক। এটা আধুনিকায়ন যে প্রকল্প আমরা নিয়েছি সেটারই ভিত্তিপ্রস্তর মাননীয় প্রধানমন্ত্রী করবেন, এবং ইনশাআল্লাহ কাজ আমরা এটা একটা দারুণ একটি আপনি আশার কথা বললেন। এই অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চয়ই আমাদের নগরবাসীর যে একটি দুঃখের ব্যাপার ছিল, নগরবাসী নিশ্চয়ই আশ্বস্ত হবে যে তাদের খেলার মাঠটা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানে আসার জন্য। নিশ্চয়ই থাকবো, এত ভালো উদ্যোগের সাথে অবশ্যই আমরা থাকবো। তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবাজার যে আগুনে পুড়ে গিয়েছিল, সেটা আমরা 10 তলা ভবন করছি নির্মাণ, সেটাও তিনি ভিত্তিপ্রস্তর করবেন। এবং ধানমন্ডির ঈদে আমরা একটি নজরুল সরোবর করছি, একটি সাংস্কৃতিক একটি বলয়, একটি গণপরিসর, যেখানে আপনি জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু আমাদের জাতীয় কবিকে নিয়ে আসছিলেন এবং জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। তো ওনাদের স্মৃতিময় কিছু মুহূর্ত সব কিছু নিয়ে আমরা সেখানে একটি নান্দনিক গণপরিসর আমরা করব, যেখানে সংস্কৃতি সেবীরা চর্চা করতে পারবে, প্রেমীরা নজরুল চর্চা করতে পারবে। তো সেটা আমরা করব, সেটাও তিনি ভিত্তিপ্রস্তর করবেন। এবং আরেকটি হলো আমাদের যানজট নিরসনকল্পে টেকসই যে সমাধান, আরএসটিপির আওতায় যেই বেড়িবাঁধের যে সড়কটাকে প্রশস্ত করার যে পরিকল্পনা ছিল, সেটা আমরা বাস্তবায়ন করছি। সেটা 8 সারিতে পরিণত হচ্ছে। প্রথম পর্যায়ে রায়েরবাজার স্লুইস গেট থেকে আপনার লোহারপুল সেতু পর্যন্ত। তো এই কার্যক্রমটা একনেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পাশ করে দিয়েছেন, এবং এটাও উনি ভিত্তিপ্রস্তর করবেন। তো তিনি ইনশাআল্লাহ 25শে মে শনিবার 4টি প্রকল্প এর মাধ্যমে আমরা খুবই আশাবাদী যে শিশু পার্কের কাজটা আপনি যেটা বলেছেন যে দীর্ঘদিন বন্ধ অবস্থায় ছিল, অনেকগুলো জটিলতা ছিল এখানে বিভিন্ন মন্ত্রণালয় কিছু প্রকল্প নিয়েছিল, হ্যাঁ, আমাদেরটাও মানে এর মধ্যে অন্তর্ভুক্ত করে তারপর আবার সেখান থেকে আমরা আবার বের করে নিয়ে এসে জটিল কাজ। তো ইনশাআল্লাহ আপনাকে অভিনন্দন জানাই যে আপনি এই শিশু পার্কে আপনি অনেকেই আপনাদের খেলা আমাদের শৈশবে সময় আমরা গিয়ে সেখানে বিনোদন, আমাদের অনেক স্মৃতি রয়েছে। তো ইনশাআল্লাহ আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, আমি বিশেষ করে অভিনন্দন জানাই আপনাকে এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং এই ভালো খবরটাই আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে নগরবাসীকে দেওয়ার জন্য। আমি ছট করে মশার উৎপাতের ব্যাপারে চলে আসি, যেটা আসলে আমাদেরকে বিগত কয়েক বছর পীড়া দিচ্ছে। তার সাথে আমি আরেকটু এই শিশু পার্কের সাথে আরেকটি যোগ করি যে আমাদের একটি আমার নির্বাচনী ইশতেহারে বিষয়টা ছিল যে আমাদের সন্তানদেরকে আমরা খেলার মাঠ, উদ্যান, গণপরিসর, উন্মুক্ত স্থান এগুলো আমরা দিতে চাই। তো সেই প্রেক্ষিতে এটাও অত্যন্ত দুরূহ। জমি সংকুলান, দখলবাজি, ভূমিদস্যুদের, প্রতিদিন ঢাকায় লোক বাড়ছে,
সব মিলিয়ে আপনি উপলব্ধি করেন যে কতটা দূরে। তারপরও এটুকু আশার বিষয় বলতে পারি যে এই 4 বছরে আমরা 10টি খেলার মাঠ আমরা ছোট হোক বড় হোক আমরা সে দখলমুক্ত করে মাঠ সংস্কার করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করতে পেরেছি। 10টি খেলার মাঠ, এবং এর মধ্যে কিছু জমি ছিল মানে খেলার মাঠ ছিল যেগুলো মানে মামলা হামলা দখল এবং 20-30 বছর ধরে দখল। তো সুতরাং কেউ মনেই করেনি যে সেখানে আসলে আবার আগের চেহারায় ফিরতে পারে খেলার মাঠ হবে। যেমন আমি বলি যে লক্ষ্মীবাজারে 42 নম্বর ওয়ার্ডে পড়েছে, ছোট জমি, মাঝখান দিয়ে আবার রাস্তা গিয়েছে, দুটো ছোট অংশ জমি। এই জমিটা সেই 95-96 সালের দিকে এখানে গাড়ি রাখার জন্য বলে ইজারা নিয়েছে, গাড়ি রাখবে। আচ্ছা, তারপরে গাড়ি রাখে নেই, দোকান করে ফেলছে, দোকান করে মানে স্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য দখল করে ফেললো। আমরা ইজারা তো বাতিল, দখলমুক্ত করেছি, মামলা আছে, মামলা নিষ্পত্তি করেছি, দখলমুক্ত করেছি, ভেঙেছি, মাঠ করেছি, ছেলেমেয়েদের খেলার উপযোগী সামগ্রী দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি, তাদের হাতে ফিরিয়ে দিয়েছি, এলাকাবাসীর কাছে, সন্তানদের কাছে ফিরিয়ে দিয়েছি। এরকম নজির আছে। 50 নম্বর ওয়ার্ডে চন্দন কোঠা, সেখানে আমাদের জমি মামলা করে দখল করে ভোগ দখল করছে। তো আমরা তারপর সেটা মামলা নিষ্পত্তি করে দখলমুক্ত করে সেখানে সুন্দর একটি খেলার মাঠ করে দিয়েছি। এলাকাবাসী খুবই খুশি, এবং সেখানে এখন ঈদের জামাত হয়, খেলাধুলা হয়, সারাদিন ছেলেমেয়েরা আমরা ছোটকালে যেরকম খেলতাম মাঠে সেরকম পরিবেশ। তো এভাবে আমরা 10টা করেছি। আপনি জানেন ধূপখোলা খেলার মাঠটাকে চারিদিক দিয়ে ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠ, যেখান থেকে আমাদের অনেক জাতীয় খেলোয়াড়রা উঠে এসেছে, সেই জায়গাটাকে একদম একটা সংকীর্ণ করে শুধু আমরা সেটা দখলমুক্ত করলাম। তারপরে আমরা সেটাকে পূর্ণভাবে একটি আন্তর্জাতিক মানদণ্ডে ফুটবল খেলার মাঠ, মানে আপনার 105 মিটার বাই 65 মানে স্ট্যান্ডার্ড একটি খেলার মাঠ, ফিফা স্ট্যান্ড নির্ধারিত যে খেলার মাঠের মানদণ্ড, সেই অনুযায়ী আমরা খেলার মাঠ করে দিয়েছি এবং উন্মুক্ত করে দিয়েছি। চারপাশ দিয়ে নান্দনিক পরিবেশ, ছোট ছেলে মেয়েদের ভিন্ন জায়গায় বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, মানে আধুনিক খেলার মাঠের যে বিভিন্ন খেলার উপযোগী বিভিন্ন ইয়েগুলো বা পরিবেশগুলো আমরা সৃষ্টি করে দিয়েছি। আপনি ধূপখোলা মাঠে গেলেও আপনার খুব ভালো লাগবে। আমি যদি একটু ছোট্ট করে বলি আপনাকে, যে তাহলে বুড়িগঙ্গায়, যে বুড়িগঙ্গাটাও তো নিয়ে আপনার অনেক স্বপ্ন ছিল, আপনার বুড়িগঙ্গা নিয়ে আপনি অনেক কিছু করতে চেয়েছিলেন। একটা বিষয় কি, এখন আমরা করে দেখিয়েছি যে আমরা চাইলে পারতে পারি। আগে একটা বিষয় ছিল যে আমাদেরকে ছোট চোখে দেখা হতো, যে এরা তো পারবে না, আমাদের থেকে আমাদের কার্যাবলী বা আমাদের কার্যক্রমগুলো নিয়ে যাওয়া হতো। যেমন এই যে 94-95 সালে খালগুলো নিয়ে গেছে। তো এখন আমরা বলতে আমরা পারি, এই যে এখন আমাদেরকে খালগুলো দিয়েছে, নর্দমাগুলো দিয়েছে, আমরা তো পরিষ্কার রাখছি। ওয়াসা নিয়ে তো আসলে এগুলো নিয়ে কোনো কাজ করেনি তো তারা, না। তো কিন্তু একটা আমাদের উপর একটা আস্থা ছিল না, এখন আস্থার জায়গাটা আমরা সৃষ্টি করতে পেরেছি। এখন নদী যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমরা করে দেখিয়ে। কিন্তু এখন ব্যাপার হলো যে বিভিন্ন এখানে তো অনেকগুলো সংস্থা, অনেকগুলো কর্তৃপক্ষ, তারা মনে করে তাদের ক্ষমতা, তাদের মানে তারা কাজও করবে না, আবার ক্ষমতাও তারা ধরে কুক্ষিগত করে রাখতে পারে চায়। তো এরকম কিছু বিষয় রয়েছে। কিন্তু আমাদেরকে যদি সরকার দায়িত্ব দেয় যে হ্যাঁ তোমাকে এটা করতে হবে, পরিকল্পনা নিয়ে করে দেখাতে হবে। এটাও তো ঢাকা শহরের জন্য আরেকটি বিশাল বড় সমস্যা, সেটা হলো 50টি বেশি রাষ্ট্রায়ত্ত সংস্থা নগরবাসীর সেবা দেয়, এবং এক একজন এক এক রকম ভাবে আপনার করে, এবং এতগুলো সংস্থার সমন্বয়হীনতা তো আসলেও খুব কঠিন। আমরা তো দীর্ঘদিন দেখেছি গত 45 বছরেও যে আসলে একটা হযবরলি হয়েছে। এটা আসলে সামগ্রিক সরকারি চিন্তা চেতনা বা নীতিমালার আওতায়। তবে আমি এটুকু মনে করি যে আমাদের যে কার্যাবলীগুলো রয়েছে বা দায়িত্বগুলো রয়েছে, সেগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, এখন আমরা করে দেখাচ্ছি, তাহলে অনেকটাই সম্ভব ঘুরে দাঁড়ানোর। আর যে সকল সংস্থা বা অন্যান্য কর্তৃপক্ষ আছে, আইনে কিন্তু বলা আছে যে সেগুলো আমাদের সাথে সমন্বয় করে দেবে এবং আমাদের সিদ্ধান্তটাই
বলবৎ Right. থাকবে বা কার্যকর থাকবে। তো এই জায়গায় যদি তারা সেটাকে মেনে পরিপালন করে তাহলে কিন্তু সম্ভব। অনেকটাই সমন্বিতভাবে কাজ জি। করা যায়। আমি ছোট্ট উদাহরণ দিই যে সড়ক খনন আমাদের জন্য একটা বড় বিড়ম্বনা। এই যে এখন ঢাকা শহরটা প্রায় আমার ঢাকা শহরে প্রায় অর্ধেকের বেশি আমি একদিকে সংস্কার করেছি আর ওনারা একদিকে কেটে গেছে। কাটাকাটি করছে। হ্যাঁ, তো আমাদের কিন্তু সরকারি সড়ক খনন নীতিমালা করে দিয়েছে। সড়ক খনন নীতিমালায় বলা আছে যে 30শে এপ্রিলের মধ্যে আপনাকে মানে সকল অনুমতি নিতে হবে। 30শে এপ্রিলের পরে কোনো অনুমতি দেয়া যাবে না। রাইট। কিন্তু দেখা যায় যে এই 30শে এপ্রিল পার হয়ে যাওয়ার পরও তারা এসে আবেদন করে এবং অনেকটা মানে জোর জবরদস্তি বা এটা তো কোনো নরমের মধ্যে নেই, কারণ আমরা দেখেছি যে আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনের অংশে প্রচুর নতুন রাস্তা করেছেন এবং রাস্তা করার 3 মাস না মানে 30 দিনের মাথায় আমরা কাটতে দেখেছি এক্স্যাক্টলি এবং সেটা ওই অবস্থায় পড়ে 30 রয়েছে। দিন না 15 দিনের মধ্যে। জি। এখানে একটা বড় বিষয় হলো যে আমরা কিন্তু যখনই একটি রাস্তা সংস্কার করি আমরা কিন্তু সকল সংস্থাকে, আপনি তিতাস বলেন, জি। ডিপিডিসি বলেন, ওয়াসা বলেন, সকল পরিষেবা দেওয়ার যে সংস্থাগুলো কর্তৃপক্ষ আছে তাদেরকে কিন্তু আমরা চিঠি দিয়ে বলি যে আমরা এই রাস্তাটা সংস্কার করছি, আপনাদের কোনো প্রকল্প থাকলে আপনারা এটা কাজটা করতে পারেন। আপনারা সেটা করে ফেললে তারপরে আমরা পূর্ণ সংস্কারটা কার্যক্রম যেহেতু কাজটা করব। চলছে। যেহেতু কাজ চলছে জি। আমরা কিন্তু এই সমন্বয়টা করি, আমরা তাদেরকে চিঠি দিয়ে জানাই, কিন্তু দেখা যায় যে তখন তারা কোনো উত্তর দেয় না। কিন্তু আমার কাজ হয়ে যাওয়ার ঠিক 15 দিন বা 30 দিন বা যেটা আপনি বললেন এরকম সময় পরই তারা এসে আবেদন করবে এবং জোর জবরদস্তি না তার প্রকল্প শেষ হয়ে যাচ্ছে, তার অর্থ চলে যাচ্ছে, এরকম বিভিন্ন চাপ আমাদের উপর প্রয়োগ করার চেষ্টা করে। তো এই জায়গাটাতে আমরা কিন্তু আমাদের মাননীয় উত্তরের মেয়র সহ আমরা কিন্তু প্রথম দিন থেকে খুব কঠোর হয়েছি, এর জন্য অনেকটা কমে এসেছে। কিন্তু তারপরও যে পরিমাণ এখনো কিন্তু অনেক রাস্তা হয়রানি দিনের পর দিন এখনো পড়ে রয়েছে, এখনো কাটা মানুষের যে ভোগান্তি জি। এটা আসলে সহ্য করা যায় না। তো আমি এবার বলে দিয়েছি যে 30শে এপ্রিলের পরে আমি আর কোনো দিব না এবং এই পর্যন্ত তারা যা কেটেছে আমি ডিসেম্বরের মধ্যে এটা পূর্ণ আগে সংস্কার করব, রাইট। তারপরে নতুন আবেদন মানে বিবেচনা করতে হলে করব, যাতে কারণ এখনও ঢাকা শহরের অনেক জায়গা কিন্তু এই যে এখন ডিপিডিসি কাটছে, জি। মানে আল্লাহ, এবং সবচেয়ে বড় কথা হলো যে তারা বলে যে 15 দিনের মধ্যে শেষ করবে, কোনোদিনও 15 দিনের মধ্যে শেষ করে না। তারা নির্ধারিত যে সময়টা নেয় সে সময়ের মধ্যে কোনো সময় শেষ করতে পারে না। তাদের ঠিকাদারদের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো এখন সেই তাদের ঠিকাদারের উপর তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না, এটা তো তাদেরকেই করতে হবে। তো এই জায়গাগুলোতে অনেক সমন্বয়হীনতা রয়েছে যেটা অনেক ভোগান্তির সৃষ্টি করে। মশকটা একটু সংক্ষেপে শুনতে চাই। হ্যাঁ, জি। মশকের বিষয়টা ছিল যে 2020 সালে আমি দায়িত্ব নেওয়ার আগে এটার কোনো নির্দিষ্ট বছরব্যাপী কর্মপরিকল্পনা ছিল না। আমি দায়িত্ব নিয়ে হলো 17 মে, 2রা জুন আমাদের কর্পোরেশন সভা হয়, আমরা 7ই জুন আমি কর্মপরিকল্পনা উদ্বোধন করি। আমরা এটাকে ঢেলে সাজিয়ে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম হিসেবে আমরা কাজ করি, যার মাধ্যমে আমরা সারা বছরব্যাপী এখন কাজ করি 2 মৌসুমে। একটা হলো কিউলেক্সের জন্য, আরেকটি হলো এডিসের জন্য। এবং আমরা আমাদের জনবল সকালে 7 জন মশক কর্মী, প্রত্যেকটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে 7 জন, তারা লার্ভিসাইডিং করে, আবার বিকেলে তারা ফগিং করে, অ্যাডাল্টিসাইডিং করে। একই 7 জন না, আলাদা 6 জন। আলাদা 6 জন। হ্যাঁ, কারণ যে সকালে করবে তার কিন্তু আর সেই Energy শক্তি বা থাকবে না। থাকে না যে সে Right. বিকেলে করে। তো সুতরাং গাফিলতি হবে, অবহেলা হবে, এর জন্য আমরা আলাদাভাবে 6 জন দিয়েছি, তারা শুধু ফগিং করবে এবং একজন সুপারভাইজার থাকে সে তদারকি করে। এর উপরে আমাদের অন্যান্য কর্মকর্তারা থাকে, স্বাস্থ্য কর্মকর্তা। এভাবে আমরা একটি চেইন অফ কমান্ড সৃষ্টি করে আমরা তদারকি করি যাতে করে মাঠ পর্যায়ে কাজটি সুষ্ঠুভাবে হয়। এই 14 জন কর্মচারী তারা এই ওয়ার্ড ভিত্তিক কাজটি করে। এই জনবল আগে ছিল না, আমরা সেই জনবল দিয়েছি। কীটনাশক নিয়ে অনেক রকম কেলেঙ্কারি বলেন, অনেক রকম কথা ছিল, অনেক সমালোচনা ছিল। গত 4 বছরে কীটনাশক নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারেনি। জি। এক হলো কীটনাশকের পর্যাপ্ত মজুদ আমরা সবসময় রেখেছি। দ্বিতীয় হলো এটার মান নিয়ে অনেক প্রশ্ন ছিল, মান নিয়ে আমরা কোনো আপোষ করিনি। 3 দফা করে আমার
কীটনাশকের মান নিয়ন্ত্রণ করা হয়, নির্ধারণ করা হয়, এবং যখন সন্তোষজনক একদম 90% ঊর্ধ্বে যখন তার কার্যকারিতা আমরা পাই, এর নিচে আমরা সেটাকে মাঠ পর্যায়ে দিই না। এমনও হয়েছে যে আমাদেরকে দিয়েছে, সরবরাহ করেছে, আমরা 90-এর উপরে পাইনি, 90-এর নিচে পেয়েছি, আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, আবার করে দাও, আবার করে দিতে হয়েছে। আমরা সেইভাবে আমরা মানটা নিয়ন্ত্রণ করি, নির্ধারণ করি। এছাড়া হলো যান যন্ত্রপাতি, আমি জনবল দিব, সেই জনবল যদি তার যন্ত্রপাতি না থাকে, যেটা দেশে কীটনাশক ছিটাবে, সেটা যদি না থাকে তাহলে তো সে কাজ করতে পারবে না। তো সেগুলো আমরা পর্যাপ্ত একদম নিয়মিত দিয়ে চলেছি। সুতরাং এখন আমার যে বাহিনী বা আমার যে সক্ষমতা, সেটা একদম 100% আমি বলতে পারি, সন্তুষ্ট নিয়ে আমি বলতে পারি, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি। তো সেই প্রেক্ষিতে আমরা কিউলেক্স আমরা খুব সন্তোষজনকভাবে দমন করেছি, এবং এডিস মশার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলছে। এবার বিশেষজ্ঞরা বলছেন যে 2023 সালের চেয়েও হয়তো বা ব্যাপক আকার ধারণ করতে পারে, কারণ এখন তো সারা দেশে ছড়িয়ে গেছে। আমরা সকল প্রস্তুতি নিয়ে চলেছি, এমনকি মত বিনিময় সভা করলাম সকল কর্তৃপক্ষের সাথে, যে তাদের করণীয় এবং তারা কীভাবে আমাদেরকে সহযোগিতা করবে। তো এই প্রেক্ষিতে একটি বড়, সবচেয়ে বড় অস্ত্রটা হলো তথ্য। কারণ সারা আন্তর্জাতিকভাবে যেই কর্মপরিকল্পনা বা যে পন্থা, যে সেটা হলো যে সোর্স রিডাকশন, উৎসকে ধ্বংস করো। পানির উৎস, লার্ভার উৎস, পানি জমলেই লার্ভা হতে পারে, তাহলে প্রথমটা হলো পানিকে অপসারণ করো। এর জন্য আমরা কিন্তু আমাদের সংলাপটা, আমাদের প্রতিবদ্ধ সংলাপটা আমি পরিবর্তন করেছি। আগে বলতো 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, আমরা এখন বলছি নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন, যাতে করে আমরা লার্ভাটা হতেই মানে উৎসতেই আসলে শেষ করে দাও। জি। তো এই উৎসের সন্ধানটা আমরা কিভাবে পাবো? আপনার এই কার্যালয়ে ছাদের উপরে কোথায় পানি আছে সেটা তো আমি বলতে পারবো না, বা আপনার যদি অ্যাকুয়ারিয়ামের পাশে পানি জমে থাকে সেটা তো আমি বলতে পারবো আসলে সবাইকেই এখানে আমি তখন বলতে পারবো যখন আপনি আমাকে তথ্যটা দিবেন। আপনি যদি আমাকে তথ্য দিয়ে আপনি যদি আমাকে তথ্যটা দিয়ে বলেন, নগরবাসীর সহযোগিতাটা খুবই প্রয়োজন। জি, আপনি যদি আমাকে তথ্যটা দিয়ে বলেন যে ভাই আমার মনে হচ্ছে এখানে পানি জমে আছে, এখানে লার্ভা হতে পারে, আমরা 15 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়ে পানিও ফেলে দিব, লার্ভাও ধ্বংস করব, এবং পুরো জায়গাটা আমরা পরিষ্কার করে দিব। এভাবে কিন্তু আমরা কাজ করে চলেছি, এবং আমরা 3 মাস এখন নিয়ন্ত্রণ কক্ষ করি নগর ভবনে, সরাসরি লাইভ মনিটরিং করি যে সকালে আমার যে লার্ভিসাইডিংয়ের জন্য যে কর্মীটা গেল সে সঠিকভাবে যাচ্ছে নাকি, কাজ করছে নাকি, এবং বিকালে যে ফগিং করছে সে করছে নাকি। তো এই পুরোটা আমরা আবার 3 মাস, যেটা ভরা মৌসুম সেই সময়টা 3 মাস আমরা আমাদের নগর ভবনে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করে আমরা লাইভ মনিটরিং করে দেখি যে কেউ কোনো রকম ভাবে অবহেলা গাফিলতি করার সুযোগ নেই। আর অবহেলা গাফিলতি করলে তো আপনি জানেন এই ব্যাপারে আমি অত্যন্ত কঠিন, মানে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর, এখানে কোনো। অনেক ধন্যবাদ মাননীয় মেয়র। আসলে আমাদের আরো অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, নগরবাসীর অনেক প্রশ্ন জমে আছে। আরেকদিন নিশ্চয়ই আপনি আমাদের সময় দেবেন যখন নগরবাসীর কিছু আপনার প্রশ্ন ছিল যেগুলো আপনার কাছ থেকে আমরা পাবো। এই তো নগরবাসীদের জন্য সব প্রশ্ন করে ফেললেন। আমরা সবুজ ঢাকার কথা বলছি, আগামী বছর সিটি কর্পোরেশন নির্বাচন আছে, সেই নির্বাচনকে ঘিরে আপনার পরিকল্পনা, এগুলো অনেক কোশ্চেন আছে, অনেক প্রশ্ন আছে, সেগুলো আরেকদিন সময় দিলে আমরা আপনার কাছ থেকে জানতে পারবো। আজকে সময়ের জন্য আসলে একটু কভার করতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় করে আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য। জি, আরটিভিকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, বিশেষ আলোচনা নগর পিতার মুখোমুখি অনুষ্ঠানটি আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথে থাকুন।